স্যার, শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হয়েছে, কালীঘাটের ওসি ছিলেন, আপনারা বারবার প্রশ্ন তুলতেন তাকে নিয়ে, তিনি অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে শান্তনু সিনহা বিশ্বাস একটা বিস্ময়কর লাগে, কারণ আপনারা জানেন যে আমরা যারা পুলিশের চাকরি করি তার কিছু গাইডলাইন আছে। প্রথম হচ্ছে গিয়ে সার্ভিস কন্ডাক্ট রুল এবং পিআরবি, এই আইন অনুসারে আমরা চাকরি করি এবং কোনো থানাতে আবার রিপিট করছি, কোনো থানাতে 3 বছরের বেশি কোনো অফিসার থাকতে পারে না। কিন্তু আমি বিস্ময়কর ঘটনা হচ্ছে উনি 9 বছর, মানে কালীঘাট থানা সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এসি এবং ডিসি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যখন এখানে আসার পরে পুলিশ অ্যাসোসিয়েশন তুলে দিয়েছিলেন, পুলিশ অ্যাসোসিয়েশন, নন গেজেটেড অ্যাসোসিয়েশন, ক্যালকাটা পুলিশ সব তুলে দিয়েছিলেন। কেন? যে এটা পক্ষপাতিত্ব হচ্ছে নানা রকম। কিন্তু আমার কাছে অবাক লাগে যে যে ক্যালকাটা পুলিশ ওয়েলফেয়ার কমিটি একটা করেছিল, শুধু তাই নয়, লালবাজারে এই ছবিটা আবার মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ছিল। এবার আপনাকে বলি, এই যে আপনি সোনাপাপুর ঘটনা, রাম থেকে শুরু করে যে সমস্ত নাকি সিজড হয়েছিল তাদের বাড়ি থেকে, এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এই যে শান্তনু বাবুর সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, নানা রকম ভাবে ফলস দলিল করে তাদেরকে ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা। এটা কলকাতার মানে ভারত স্বাধীনতা পাওয়ার পরে কলকাতার ইতিহাসে এত নক্কারজনক ঘটনা। এবং শুধু তাই নয়, আপনি জানেন যে আরজিকর ইস্যুতে একজন ইন্সপেক্টর অ্যারেস্ট হয়ে গেল। তাহলে আপনি বলুন যে এই ক্ষেত্রে যে পুলিশ মন্ত্রী সে কি দায় এড়াতে পারে? তার ইন্টেলিজেন্স ছাড়া কি এই ধরনের ঘটনা ঘটতে পারে? এই কালীঘাটের ওসি আপনি যেটা বলছিলেন যে পুলিশের ওয়েলফেয়ার কমিটি গঠন করে এখন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছে তার নামে পুলিশের ওয়াইফদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছিল, আপনার মনে আছে স্যার? নিশ্চয়ই। আমি কি বলিনি সেই ঘটনা, সেই মহিলাদের নিয়ে কি কাণ্ডটা করেছে? আমি তো তীব্র প্রতিবাদ করেছিলাম যে আজকে দিনের পর দিন যখন নাকি আজকে পঙ্কজ দত্তের বিরুদ্ধে যখন নাকি হয় তখন ওরা নীরব ছিল। বলেছি তো, নক্কারজনক ঘটনা। আমি আপনাকে আবার বলছি যে এই যে কালীঘাটের ওসি একজন, দেখুন তার ছেলেকে ডাকছে, তার পরিবার দেখছে, তাহলে তার মান সম্মান আর কি থাকলে? এই অর্থ উপার্জন থেকে শুরু করে ডিসি স্টার পড়া, মান সম্মান কিছু থাকে কি? ক্যালকাটা পুলিশকে আজকে কোথায় নামিয়ে দিয়েছে এই সমস্ত পুলিশ অফিসার এবং দলদাসে যারা পরিণত হয়েছে। এবং আরো আপনাকে একটা কথা বলি, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে যেভাবে নাকি চতুর্দিকে 144 করে তাকে রেস্টেন করা, ফলস 32টি কেস করা, এবং কোনোদিন শুনেছেন যে আজ পর্যন্ত গাড়ি যদি চালানো হয়, ড্রাইভার যদি রাশ ড্রাইভিং করে, তাহলে তার যে সাওয়ার হয়, মানে পিছনে যে বসে, তার এগেনস্টে কি কোনো কেস হয়? শুভেন্দুবাবুর এগেনস্টে কেস হয়ে গেছে। এবং যত কিছু ক্যালকাটা পুলিশে এখানে হয়েছিল, যতজন বিরোধী পক্ষকে আজকে যে মানে মৌলিক অধিকার যে আজকে কেড়ে নেওয়া হয়েছিল, under the leadership of that Shantanu Sinha বিশ্বাস and as per the instigation and advice of আমাদের ডিড and চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মিসেস মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম মানে ইতিহাস আমি আমার জীবনে শুনিনি। প্রতিহিংসা পরায়ণ হয়ে সাধারণ মানুষের যেমন আজকে মৌলিক অধিকার খণ্ডন করেছে, আমি জানি বহু পুলিশ অফিসার ক্যালকাটা পুলিশে তারা কিন্তু আজকে কেঁদেছে, তাদের পরিবার কেঁদেছে। কিছু বললেই তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কিছু বললেই তাদেরকে কোচবিহার, দার্জিলিং এ বদলি করে দেওয়া হয়েছে, এবং বহু বছর তারা কিন্তু আজকে মানে দার্জিলিং অন্যান্য ডিস্ট্রিক্টে পড়ে আছে, তাদেরকে আনা পর্যন্ত হয়নি। অতএব আমি আশা করব নতুন যে মুখ্যমন্ত্রী এসছেন, আমরা আশাবাদী, এবং চতুর্দিকে যে জয়ধ্বনি হচ্ছে। শেষ করছি একটা কথা বলে, গত 9 তারিখে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী যেভাবে নাকি ষষ্ঠাঙ্গে সাধারণ মানুষের দিকে তাকিয়ে প্রণাম করেছেন, এবং সেইটাকে অনুকরণীয় রোল মডেল করে আজকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী আজকে বিধানসভাতে যেভাবে নাকি প্রণাম করে একটা সিগন্যাল দিতে চেয়েছেন, তার জন্য আমরা আশাবাদী। এবং আমরা কিন্তু আগামী দিনে আমরা বুক বেঁধে আছি যে আমাদের হারিয়ে যাওয়া যে সংস্কৃতি, 15 বছরে আজকে শেষ করে দিয়েছে, খাদের কিনারায় নিয়ে চলে গেছে এই বাংলার, সেটা পুনরুদ্ধার কিন্তু অলরেডি শুরু হয়েছে। সবচেয়ে আনন্দ আমি পেয়েছি সেটা হচ্ছে কি যে আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে আজকে 400-র উপরে যে কাঁটাতার দেওয়া হয়নি ইন্টেনশনালি, যারা আজকে সন্ত্রাসবাদকে আজকে মদতপুষ্ট করে এখানে আনার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত করেছিল এই আগের সরকার, সেটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইন দ্য টুইঙ্কল অফ অ্যান আই যে আজকে বিএসএফ কে ল্যান্ডটা দিয়েছে, স্বাগত জানাই। কারণ আমরা বিশ্বাস করি
রাজ্যনীতি, রাষ্ট্রনীতি এবং দেশভক্তি এক নয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেন এই যে টাকাটা তোলা হতো এটা ক্যামাক স্টেটে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সাধারণ মানুষ যেভাবে বলছে যে অভিষেকের জন্য আজকে দলটা শেষ হয়ে গেল, আপনি আমার থেকে নেবেন সেই ছবিটা। আপনি সেই সময় সুভাষ চক্রবর্তী বাড়িতে যারা যেত সে চা দিত, পরবর্তীকালে রোল বিক্রি করতো। তো সে আজকে কোটি কোটি টাকার মালিক। আর ছেলের নামে বিভিন্ন জায়গায় যে সমস্ত করে যে ফ্ল্যাটগুলো করেছে, শুনে নাও, যে ফ্ল্যাটগুলো করেছে সেই যে টাকার উৎস, সোর্স অফ ইনকাম, এই টাকা ইমিডিয়েট কনফিসকেটেড করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে, যাতে অনুব্রত মণ্ডলের মতো এই যে বাজেয়াপ্ত করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে স্পাইডারস নেট, সেটা বলে মাকড়সার জাল। এই যে কাকুর যে ভয়েস ফেল থেকে শুরু করে নানা রকম দেখলাম, বহুদিন জেল খাটলো। কে? লিপস অ্যান্ড বাউন্সে উনি কর্মী, একটা দায়িত্বপূর্ণ পদ ছিল। ওটা ডাইরেক্টরকে, ওটা কর্মসংস্থার মালিককে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে তাকে কেন অ্যারেস্ট করা হলো না? অ্যারেস্ট করলেন, সে যারা তদন্ত করছে তারা জানে। কিন্তু শুধু শুনে রাখুন, এই সুজিত বসুর কাণ্ড কারখানা। অটোওয়ালাদের কাছ থেকে পর্যন্ত টাকা নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তার টাকা নিচ্ছে, এবং এটা বহুদিন ধরে চলছে। তাহলে এতদিন ধরে কি করছিল? ও যদি বলে যে আমি টাকার উৎসটা কোথায়, যে ফ্ল্যাটগুলো করেছে, বিভিন্ন জায়গার টাকা উৎস পেয়েছে, পুরো নিগম শুধু নয়। আরে ভাই, তুমি সল্টলেকে যাও, গিয়ে দেখবে অটোওয়ালারা হাসছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, তাদের কাছ থেকে পর্যন্ত টাকা নেওয়া হতো। এই সুজিত বসু কাউন্সিলর হতে গেলে টাকা, এমএলএ হতে গেলে টাকা, আজকে প্রধান হতে গেলে টাকা। যার জন্য এই যে টাকাটা দিচ্ছে, টাকা তুলবে কোত্থেকে? আপনার আমার টাকা, সরকারি কেন্দ্রীয় সরকারের টাকা, রাজ্য সরকারের টাকা হরিড়ি লুট করছে, এবং সেই টাকার 60 থেকে 70-80% আজকে ক্যামাক স্ট্রিটে চলে যাচ্ছে। এবং সুজিত বসুকে বারংবার ইডি ডাকছিল, এই নিয়ে অনেক রকমের জল্পনা। অবশেষে সুজিত বসু, দমকল মন্ত্রী, ইডির আওতায় গ্রেপ্তার সুজিত বসু। এদের আসল কথা কি? এদের লাজ লজ্জা বলে কিছু নেই। এই যে সুজিত বসু আজকে 10 ঘন্টা ইন্টারোগেশন করার আগেও কিন্তু ইন্টারোগেশন করেছে, এবং ওকে অনেক সমন দিয়েছে। লাস্টে উনি বললেন যে আমি ডিউ টু প্রি অকুপেশন, মানে ইলেকশনের জন্য আমি খুব ব্যস্ত, হাইকোর্ট তাকে অর্ডার দিয়েছে সুন আফটার দ্য ইলেকশন কমপ্লিশন তুমি অ্যাপিয়ার হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সুজিত বসু যে অ্যারেস্ট হলো, তাতে কিছু সংখ্যক মানুষ যেমন আনন্দে আত্মহারা হয়েছে, আর কিছু সংখ্যক মানুষ হচ্ছে কি গভীর দুঃখে শোকে শোকাভিভূত হয়েছে। আনন্দ কারা? যারা শান্তিপ্রিয় মানুষ, যারা আইনের মানে আইনকে শ্রদ্ধা জানায়, চোখের পলকে দিনের পর দিন 2016 সাল থেকে দেখেছে ইনি কি অত্যাচার করেছে সল্টলেক ততুল এলাকায় সমস্ত ক্রিমিনালদের নিয়ে, তারা খুব আনন্দিত। আর তাদের দুঃখ বিং ওভারওয়েলমড উইথ গ্রিভের, শোকে শোকাভিভূত, মুখ দেখলে মনে হবে যেন পুত্র শোক হয়েছে। তারা হচ্ছে তোলাবাজ, যারা তার সাহায্য নিয়ে টাকা চাইতো, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলতো। আমি তো এই বিধ্বস্ত অবস্থায় এসেছি, আমি কিছুক্ষণ আগে বাঙুর হসপিটালে ছিলাম। ভাই শোনো, আমি তোমাকেও বলেছিলাম বাংলা হসপিটালে চলে আসতে, কারণ একজনের ফ্র্যাকচার হয়েছে পড়ে গিয়ে। কিন্তু ওখানে সর্বশ্রেণী মানুষ যে আজকে আলোচনাটা করছে, যে পত্রিকায় সুজিত বসুর ছবি বড়, সেই পত্রিকা সুজিত বসু যে ছবিটা রয়েছে, পত্রিকা ঝড়ে বেগে শেষ হয়ে গেছে। মানুষ যে আলোচনা করছে। এবার তোমাকে বলি, একজন দমকল মন্ত্রী, উনি যে স্বভূমিতে যে পুজোটা করতো, এমন শ্রীভূমিতে ভুলে যাচ্ছি, এমন পুজো করেছিল যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইনফরমেশন দিল যে ফ্লাইট ওঠা বন্ধ হয়ে গেছে। তার মানে দমকল মন্ত্রী উনি অন্যদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে পুজোর সময় কি করতে হবে কি করতে হবে না, নিজে আইন ভেঙে বসে আছে। এবার তোমাকে বলি, এই যে অ্যারেস্টটা হয়েছে, এটা হচ্ছে কি PMLA, মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই অ্যাক্টে আজকে আমরা জানি যে এই একটা ভয়ানক অ্যাক্ট, এমন একটা অ্যাক্ট, এই অ্যাক্টে ওথ নিতে হয়। আমরা যেমন কোর্টে গেলে ওথ নেই, সত্য ছাড়া মিথ্যে বলতে পারবো না, এখানে ওথ নিতে হয়। টোটাল ইন্টারোগেশনটা ভিডিও করা হয়, এবং ওখানে একটা আইন রয়েছে, সেই আইনটা হচ্ছে গিয়ে অন্য কোনো জায়গায় নেই। সেটা হচ্ছে যে তুমি যদি পজিটিভ বলো নেগেটিভ বলো, তোমার বিরুদ্ধেই যাবে। কারণ ও যদি বলে যে আমি টাকার উৎসটা কোথায়, যে ফ্ল্যাটগুলো করেছে, বিভিন্ন জায়গার টাকা উৎস পেয়েছে, পুরো নিগম শুধু নয়। আরে ভাই, তুমি সল্টলেকে যাও, গিয়ে দেখবে অটোওয়ালারা হাসছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, তাদের কাছ থেকে পর্যন্ত টাকা নেওয়া হতো। এই সুজিত বসু, মানে এর ছেলে আছে, লাজ লজ্জা বলে কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা অন্য জায়গায়। আজকে যে ওনাকে হারালো যে শাশ্বত ব্যানার্জি, বোধহয় মুখার্জি, অত্যন্ত ভদ্রলোক, একজন ডাক্তার, কি লড়াই করতে হয়েছে তাকে, উনি তো খুনও হয়ে যেতে পারতেন। চতুর্দিকে কিন্তু আজকে আমরা দেখেছি যে ক্রিমিনাল দিয়ে আজকে কিভাবে ভোটটাকে করা হতো। কেন? এই যে টাকাটা, আমি তোমাকে আজকে বলতে বাধ্য হচ্ছি, যেটা দর্শকবৃন্দ আমাকে অপরাধ দেবেন না, আমি আপনাদের বলছি, কেন এই যে টাকাটা তোলা হতো এটা ক্যামাক স্টেটে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে।
কেন আজকে আপনাকে বলছি এই কথাটা, যে বিগত কয়েকদিন আগে আপনি রিজু দত্ত, আমি চিনি ছেলেটা, অত্যন্ত ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ও যে স্টেটমেন্টটা দিয়েছে যে নমিনেশন অফ এমএলএ এর জন্য তো ফিক্সড হয়ে গেছে এবং তারপরে ওকে জানানো হয়েছে এবং সেখানে প্রতীকজন বলে দিয়েছে, কিন্তু পরবর্তীকালে 3বার জানাবার পরে তার পাশের অর্জুন জনৈক ক্যামাক স্ট্রিট, এই ক্যামাক স্ট্রিটে অর্জুন বলে জনৈক 50 লক্ষ টাকা চেয়েছে তার কাছ থেকে এবং অকপটে স্বীকার করছে। তাহলে ক্যামাক স্ট্রিটের চার্জে কি আছে মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাহলে আমার মনে হচ্ছে দে শুড মেইনটেইন শার্প লুক আউট। আমরা এটা বলতেই পারি। এখন সাধারণ মানুষ যেভাবে বলছে যে অভিষেকের জন্য আজকে দলটা শেষ হয়ে গেল, আজকে চতুর্দিক থেকে যে আওয়াজটা হয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সেভাবে বলছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা শেষ হয়ে গেল। আমি আজকে এই কথা বলছি, এই যে সুজিত বসুকে যে আজকে অ্যারেস্ট করা হয়েছে, এই অ্যারেস্টটা যদি আজকে ভালোভাবে আজকে তদন্ত করা হয় তাহলে কনভিকশন মাস্ট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা দর্শকবৃন্দ, আমি আপনাদের একটু বলি, এই যে ইডি সিবিআই যে তদন্তগুলো করছে, আমি আপনাদের পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখুন, ভিনেশ চান্দেল, হি ওয়াজ দ্য ডাইরেক্টর অফ আইপ্যাক, তাহলে ও অ্যারেস্ট হলো কবে? দিল্লিতে গিয়ে, দিল্লিতে ওকে অ্যারেস্ট করা হলো, এই ইডি অফিসার অ্যারেস্ট করলো কবে? ইলেকশনের আগে। ইউ উইল বি সারপ্রাইজ টু নো, ইলেকশন আগে তাই ডাইরেক্টরকে বিরাট ঢাক ঢোল পিটিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এবং ইলেকশন শেষ হওয়ার পরে রিলিজ হয়ে গেল এবং তাকে পিসি না পর্যন্ত হয়নি। তাকে যে আজকে পিসি নেবে 14 দিন 15 দিন না হয়নি, তাহলে সাধারণ মানুষ আজকে ইডির উপরে কি? আপনাকে আরো একটা কথা বলছি, 2022 সালে এটা আসবে এই কারণেই যে ইডির তদন্তগুলো খালি আপনি দেখুন, যে সাধারণ মানুষ আজকে ঘৃণা করছে। ইডি আজকে ওই আপনার অনুপ মাঝি 15,000 কোটি টাকার কয়লা স্ক্যান, এটা তদন্ত করছে ইডি। আপনারা জানেন এই ইডি আজকে 2022 সাল থেকে তাকে ধরতেই পারেনি এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই অনুপ মাঝি ওরফে লালা, সে আজকে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ধরলো তো নাই, সুপ্রিম কোর্টে যখন বেল ক্যান্সেল করলো, একদম রাজার মতো গিয়ে আসানসোল সিবিআই গিয়ে আজকে রিলিজ হয়ে গেল। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই ইডি অফিসারের কাছে, তাদের কাছে আমরা কি জাস্টিস আশা করবো? কেন আজকে কথা বলছি? হাইকোর্টের জাস্টিস সাহেব নিজে বলেছিল যে তদন্ত যারা ইডি এবং কেন্দ্রীয় সংস্থা করছে তাদের সম্পত্তিকেও এখন খোঁজ নেওয়া শুরু করতে হবে আমাদের। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে নিশ্চয়ই আজকে তদন্ত যদি করে থাকে, বহু জায়গায় আমরা সমন দেওয়া হয়, সমন দেওয়া মানে কিন্তু অ্যারেস্ট নয়, কখনো হতে পারে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন দেওয়া হয়েছে, সঞ্জয় বসু যিনি আছেন ওনাকেও সমন দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়নি। কারণ যখন যে তথ্যগুলো পেয়েছে সেটা যদি সাবস্টেন্সিয়েট হয়, যখন প্রমাণ হয়, যখন সে উত্তর দিতে পারছে না, তখন হচ্ছে গিয়ে যে আজকে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট এবং মানে কনসিল, মানে কোনো উত্তর দিচ্ছে না, মানে নন কোঅপারেশন। আপনাকে বলছি আজকে যে এই পিএমএলএ অ্যাক্টে যেটা রয়েছে, অবধারিত 10 বছর জেল, কিন্তু আজকে কি আমরা পাবো সেই? কারণ বিগত দিনে যে তদন্তগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, তাদের এত স্কোপ দেওয়া হচ্ছে কেন? কি কারণে স্কোপ দেওয়া হচ্ছে? মলয় ঘটক আপনি দেখুন, হাজিরই হলো না। এরকম প্রচুর আমি আপনাদের এক্সাম্পল দিতে পারবো। তার মানে একই আইন আপনার আমার হলে সোজা লক আপ হচ্ছে, আর একই আইন যদি বিত্তশালী এবং মিনিস্টার বা অমুক টুমুক হয় তাদের লটা কেঁপে যাচ্ছে। এটা তো হতে পারে না। স্যার, একেবারে এখানে একটা প্রসঙ্গ আপনি বললেন পিএমএলএ অ্যাক্ট, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নামটা রয়েছে। তাহলে কি সুজিত বসুর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম? ইংরেজিতে একটা কথা আছে, স্পাইডারস নেট, সেটাকে বলে মাকড়সার জাল। তুমি যে আমাকে এই প্রশ্নটা করছো তার আগে উত্তর দিচ্ছি। এই যে কাকুর যে ভয়েস ফেল থেকে শুরু করে নানা রকম দেখলাম, বহুদিন জেল খাটলো কে? লিপস অ্যান্ড বাউন্সে উনি কর্মী, একটা দায়িত্বপূর্ণ পদ ছিল। ওটা ডাইরেক্টরকে, ওটা কর্মসংস্থার মালিককে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে তাকে কেন অ্যারেস্ট করা হলো না? অ্যারেস্ট করলেন, সে যারা তদন্ত করছে তারা জানে। কিন্তু সাধারণ মানুষের আজকে যে আমি বাঙুর হসপিটাল থেকে হেঁটে গেলাম, হেঁটে এসেছি, সাধারণ মানুষ আপনি দেখো লর্ডসে মোড়ে কোনো পেপার নেই, সমস্ত পেপার বিক্রি হয়ে গেছে। যে পেপারের উপরে সুদীপ বসুর ছবি বড় আছে সেই পেপার সবার আগে বিক্রি হয়ে গেছে এবং ছি করছে। কিন্তু তার তো কনভিকশন করাতে হবে। এখন যখন ফিটিং কেস হয়ে যায়, যেভাবে নাকি আজকে আমরা দেখতে পাচ্ছি অনুপ মানে লালা, যেভাবে আমরা দেখছি যে আইপ্যাকের ডাইরেক্টরকে অ্যারেস্ট করা হলো, পিসি না হলো না। আমার মনে হচ্ছে আজকে যে এইগুলো তদন্ত করা দরকার। আমার মনে হচ্ছে নতুন যে আজকে আমাদের সরকার এসছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, যিনি মিস্টার আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় এসছেন, অনেক আশা নিয়ে উনি এসছেন। যেভাবে চতুর্দিকে বিভিন্ন যে পুর নিগম আপনি বলছেন, আপনি শুধু শুনে রাখুন, এই সুজিত বসুর কাণ্ড কারখানা, অটোওয়ালাদের কাছ থেকে পর্যন্ত টাকা নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তার টাকা নিচ্ছে এবং এটা বহুদিন ধরে চলছে। তাহলে এতদিন ধরে কি করছিল? কেন আজকে আরেকটা কথা বলছি, আপনারা যারা দর্শকবৃন্দ, আপনারা অনুগ্রহ করে সল্টলেকের ওখানে যাবেন, আপনি গিয়ে দেখবেন যদি প্লেকার্ড গুলো, ওখানে কি লেখা আছে যে ট্রাফিক পুলিশের আজকে প্লেকার্ড দিচ্ছে, ওখানে আমাদের মুখ্যমন্ত্রী দিদেন মুখ্যমন্ত্রী ফেস। আরে ভাই, ওখানে ট্রাফিক পুলিশের একটা হেলমেট পরা ছবি থাকবে, এখানে লিখবে সেফ ড্রাইভ সেফ লাইফ, এই কথাটা লেখা থাকবে, ওখানে অনুপ্রেরণা মুখ্যমন্ত্রীর নাম দিয়ে বসে। মানে
তেলাবার একটা সীমা আছে, এই সীমাটা অর্জন করেছে শুধুমাত্র রসে বসে থাকবে, অর্থ উপার্জন করবে এবং 60-80% পাঠিয়ে দেবে ক্যামাক স্ট্রিটে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছে এই কারণে, যেভাবে নাকি রিজু দত্ত আজকে বক্তব্যটা রেখেছে, 50 লাখ টাকা চেয়েছে ক্যামাক স্ট্রিট থেকে অর্জুন, সেই অফিসের চার্জে রয়েছে যে মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমি বলতে পারি না, সাধারণ মানুষের চাওয়ালা, দোকানওয়ালা, খবরের কাগজওয়ালা চতুর্দিকে জিজ্ঞাসা করুন, তারা কি বলছে, ছি করে দিচ্ছে। অতএব আমার মনে হচ্ছে আজকে যে অ্যারেস্টটা হয়েছে সুজিত বসু, যে লোকটা আজকে দমকল মন্ত্রী ছিল, সে যেভাবে আগুন লেগে যাচ্ছে, যৌতুকগৃহ কলকাতা বলা হচ্ছে, সে আজকে তাচ্ছিল্যভাবে যাচ্ছে না এবং সে দমকল মন্ত্রী হয়ে দমকল আইন ভেঙে নিজের পুজো করছে। অর্থাৎ আমার মনে হচ্ছে যে এটা একটা শিক্ষণীয়, যদি কনভিকশন না দেওয়া হতে পারে এবং তার ছেলের নামে বিভিন্ন জায়গায় যে সমস্ত করে যে ফ্ল্যাটগুলো করেছে, শুনে নাও, যে ফ্ল্যাটগুলো করেছে সেই যে টাকার উৎস, সোর্স অফ ইনকাম, এই টাকা ইমিডিয়েট কনফিসকেটেড করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে, যাতে অনুব্রত মণ্ডলের মতো এই যে বাজেয়াপ্ত করতে হবে। তা নয়তো দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ইডি সিবিআই তদন্ত করছে, কিন্তু তারপরেও কিন্তু এই লাগামহীন ভাবে তারা অর্থ তুলে যাচ্ছে, তাদের মধ্যে কোনো ভয় নেই, তাদের মধ্যে কোনো ভীতি নেই, তারা দিনের পর দিন সাধারণ মানুষের অত্যাচার করে দিনের পর দিন। আজকে শেষ করছি একটা কথা বল, আমি দর্শক কিন্তু আমি বহুদিন আগে আমি মিস্টার সুভাষ চক্রবর্তীর কাছে যেতাম, মানে আমাদের যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার। আপনার বিশ্বাস করুন, এই সুজিত বসু সেই সময় চা দিত, চা দিয়ে আসতো। হ্যাঁ, আরে ওটা তো পরে আমি বলছি যে আপনি আমার থেকে নেবেন সেই ছবিটা, আপনি সেই সময় সুভাষ চক্রবর্তী বাড়িতে যারা যেত সে চা দিত, পরবর্তীকালে রোল বিক্রি করতো। তো সে আজকে কোটি কোটি টাকার মালিক। আপনারা বোধহয় জানেন যে তার মেয়ের বিয়েতে ক কেজি গয়না দিয়েছে, একটু শুনে নিন। আজকে যে ছিছি করছে সাধারণ মানুষ আজকে, তবে হ্যাঁ, যেখান থেকে গয়না কিনেছে তারা কিন্তু কাঁদছে, মনে হচ্ছে যেন একটু পুত্র শোক, কারণ পরবর্তীকালে নাতির আবার বিয়ে হবে, আবার 50 ভরি 100 ভরি 5 কেজি সোনা কিনতে হবে, ওরা কাঁদছে। মুখ দেখলে মনে হবে চিরতার জল খেয়েছে, মুখ দেখলে মনে হবে ওদের ফাঁসির অর্ডার শুনিয়েছে। কিন্তু সাধারণ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু আজকে উচ্ছ্বসিত। আজকে মেসিকে নিয়ে যে কাণ্ড করেছে, আমার তো মনে হয় মেসিকে নিয়ে যে কাণ্ড করেছে সাধারণ মানুষকে ওটা ভেঙে ফেলা উচিত। ওখান থেকে কোটি কোটি টাকা আয় করেছে। আমি আবার আপনাদের বলছি, আমি কখনো বাস্ট হয়ে বলছি না, কিন্তু এই সুজিত বসু শুধু নয়, আমি আপনাদের দুটো নাম শুধু একটা বলবো। একটা হচ্ছে কি আপনার এমএলএ তপন চট্টোপাধ্যায়, দেখুন কি কাণ্ড করেছে। পূর্বস্থলীর তপন চট্টোপাধ্যায়, তার কাছে আইপ্যাক 20 লক্ষ টাকা চেয়েছে। শেষ করছি আরো একটা কথা বলে, সেটা হচ্ছে গিয়ে যে আজকে রাজগঞ্জের খগেশ্বর রায়, উনি আজকে নমিনেশন না পেয়ে বলেন, হায় আমি টাকার কাছে হেরে গেলাম। তার মানে তুমি টাকা দাও, কাউন্সিলর হতে গেলে টাকা, এমএলএ হতে গেলে টাকা, আজকে প্রধান হতে গেলে টাকা। যার জন্য এই যে টাকাটা দিচ্ছে, টাকা তুলবে কোত্থেকে? আপনার আমার টাকা, সরকারি কেন্দ্রীয় সরকারের টাকা, রাজ্য সরকারের টাকা হরির লুট করছে এবং সেই টাকার 60 থেকে 70-80% আজকে ক্যামাক স্ট্রিটে চলে যাচ্ছে। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে তৃণমূলের যে আজকে যে আতঙ্ক হয়েছে, আপনারা বোধহয় জানেন যে গত পরশুদিন আজকে স্পেনে একটা জাহাজে একটা সংক্রমণের জন্য সব নেমে পালাচ্ছে। এখন ওই সংক্রমণটা এখন কিন্তু তৃণমূল সংক্রমণ হয়েছে, যে আজকে ভাইরাস যেটা এসছে সাধারণ মানুষ থেকে শুরু করে তার দলীয় লোকেরাও কিন্তু আজকে পালাচ্ছে। কারণ এই তৃণমূল সরকারটা আমি অনেক শ্রদ্ধা করি, মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব শ্রদ্ধা করি, কিন্তু আজকে শেষ জায়গায় পৌঁছে গেছে। তাতে এক্সাম্পল হচ্ছে সুধীর বসুর কথা শুনবেন না, শুধু আরো অনেক আপনি ধরা এই কদিনের মধ্যে আপনি দেখুন 10-15 দিন 20 দিনের মধ্যে আরো কারা কারা অ্যারেস্ট করবে। কারণ তার থেকে হচ্ছে কি যে তদন্তে যেটা পাবে, তথ্যসূত্র যেটা পাবে, সেটা কোথা থেকে পাবে? আজকে মোবাইল থেকে পাবে, ডকুমেন্টারি এভিডেন্স থেকে পাবে, বিভিন্ন জায়গা থেকে পাবে। এই টাকা কোথায় গেলো, কিভাবে এলো। আগামী দিনে আমরা আশা করে আছি যে এই সমস্ত ক্রিমিনালরা কখনো জনপ্রতিনিধি হতে পারে না। এদেরকে এমন শিক্ষা দিতে হবে যে আগামী দিনে যে সমস্ত জনপ্রতিনিধি হবে তারা কিন্তু সেবাব্রতী মানসিকতা নিয়ে অন্তপক্ষে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাবার প্রচেষ্টা করবে। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, চাল থেকে কাপড় আলাদা করা যাচ্ছিল না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, চাল থেকে কাপড়ের বেশ কিছুটা, অধিকাংশই বলা যায় ওয়েমার্কশিট আপলোড হয়ে গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট গিয়ে বলেছে ওয়েমার্কশিট নেই। তাহলে ওয়েমার্কশিট এলো কোথা থেকে? আমি বলে দিচ্ছি, এটা তো অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ হাই লেভেল হয়েছে। তাহলে কালকে কেন বের করে দিবি? কি করে স্পষ্ট? তুমি মনে করে দেখো তো, যে প্রেগনেন্ট মেয়েরা যারা পাস করেছে তারা কাঁদছিল, একটা 7 মাসের বাচ্চা মেয়ে কাঁদছিল, এতগুলো ছেলে মেয়ে দিন রাত কাঁদছে। এখান থেকে নবান্নে যাচ্ছে মুখ্যমন্ত্রী, দেখতে পাচ্ছে না? উনি বলছেন যে আমার কাছে কোনো খবর নেই। এটা তো ঘটাপ, এটা সম্পূর্ণ ঘটাপ। এবং এই যে আজকে শিক্ষা দপ্তরে এরা তো অ্যারেস্ট হয়েছে, চতুর্দিক থেকে অ্যারেস্ট হয়েছে, মানে নবরত্ন সভা বলবো, অ্যারেস্ট হয়েছে। এটা আজকে আমি আবার বলছি, আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি,
যে মিস্টার শুভেন্দু অধিকারী যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, ঈশ্বরের অপার করুণা, উনি জীবিত আছেন, কারণ ওনাকে মেরে ফেলার একটা বিরাট চক্রান্ত হয়েছিল। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যে বিরোধী পক্ষ থাকতে তার এগেস্টে 32টা কেস থেকে আরো কত কেস তার এগেস্টে করা হয়েছে, কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছে। এবং আগামী দিনে আমরা কিন্তু হাজার সূর্য দেখতে পাবো, অন্ধকারকে আজকে সরিয়ে দিয়ে আজকে সকাল। কারণ উনি আবার 6 বছর এক্সটেন্ড করেছে, কি অসাধারণ কাজটা করেছে। যে ছেলে মেয়েগুলো আজকে এত বছর ধরে তাদের বয়স যদি চলে যায় তারা চাকরি পাবে কি করে, তার জন্য 5 বছর না 6 বছর এক্সটেনশন করেছে। এবং যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো বিএসএফ যে বিএসএফ আজকে আমাদের জীবন দিচ্ছে, সে বিএসএফ এর জমি দেয়নি, এবং সেই জমি আজকে কি করে 24 ঘন্টার মধ্যে হচ্ছে বিএসএফ কাজকে জমি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের হচ্ছে সদিচ্ছার অভাব, দেশকে ভালোবাসার যে অঙ্গীকার, রাজ্যনীতি, দেশনীতি আর দেশভক্তির মধ্যে অনেক পার্থক্য। কারণ এই পশ্চিমবঙ্গে বিগত দিনে যে তৃণমূলরা আজকে রাজত্ব করছিল, তারা এই রাজ্যটাকে বিক্রি করে এমন বক্তব্য রেখেছিল, পাকিস্তান এবং বাংলাদেশের সন্ত্রাসবাদীরা খুশির হাওয়া আনন্দে মেতে উঠেছিল। অতএব আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে অনুপ্রবেশের মাধ্যমে আজকে যে বিনা রক্তপাতে যে ভারত দখল যেটা করেছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করেছে। অতএব অ্যাকশন নিয়েছে সাংঘাতিক, কিন্তু এখানে কোনো অ্যাকশনই না হয়নি। আজকে বিএসএফ কে 100 বার চিন্তা করেছে, বিএসএফ পর্যন্ত জমি দেয়নি। শেষ করছি একটা কথা বলে, দর্শকবৃন্দ আপনারা জানেন বিএসএফ অ্যাক্ট একটা আছে, সেখানে ছিল 15 কিলোমিটার। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা নতুন যে মডিফাই হলো সেটা হচ্ছে গিয়ে 50 কিলো। আপনি আমাকে বলুন তো, কন্টিনিউয়াস অফেন্স যদি হয়, বিএসএফ একটা আসামিকে ধরবে কন্টিনিউয়াস সন্ত্রাসবাদ, তো 15 কিলোমিটার মধ্যে স্টপ হয়ে যাবে। তাহলে ওখানে ফিতে দেওয়া হয়েছে 12 ফুটের নিচে, তেমন মাপবে আমি কত কিলো জমি গেলাম, কত ফুট গেলাম। হয় এটা আমার দেশের সাথে আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমাকে এগিয়ে যেতে হবে। আমি 50 কিলোমিটার আমি সাপোর্ট করবো না, করবে না। কারণ এরা আজকে বাংলাদেশ এবং এই সন্ত্রাসবাদীদের যেভাবে ঢুকিয়েছিল, একটা ইচ্ছা ছিল যে এদের সাহায্য নিয়ে আজকে ইলেকশনে যদি নেগেটিভ হয়, এখানে একটা দাঙ্গা বাঁধাবার, আমি বলছি দাঙ্গা বাঁধাবার একটা প্রচেষ্টা ছিল, যার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গত 22 তারিখ থেকে এখানে পড়েছিল যে যদি কোনো কিছু করে একদম ধুলোয় মিশিয়ে দিতে হবে। আপনাকে শেষ করছি একটা কথা বলে, বলুন তো, বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষ। গত ফেব্রুয়ারি মাসে আজকে যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনটাতে কি সুন্দর, মাত্র 3 জন, তার মধ্যে 2 জন হার্ট অ্যাটাক, 1 জন মাত্র যশোরে আজকে বিএনপি মারা গেছে। অ্যাপার্ট ফ্রম দিস আই এম টেলিং ইউ, বাংলাদেশ 1971, সেই 71-এ যে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধে, আমার ভারতে প্যারামিলিটারি ফোর্স পাঠিয়েছিল 1,50,000, শুনে নিন, এবং 99,000 আজকে পাকিস্তানি সৈন্য নতজানি হয়ে সারেন্ডার করেছিল। আর আমার পশ্চিমবঙ্গে একটা রাজত্বে ইলেকশন করাবার জন্য 1,92,000 পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? মানুষ ভোট দিতে পারছে না। তার মানে 2016, 2018, 2021, 23 এখানে নির্বাচনই হয়নি। তার মানে নির্বাচন যদি না হয়, তাহলে কিসের নির্বাচিত সরকার? অতএব আমি মনে করে থাকি সারা বাঙালিকে আজকে কিন্তু ইউনাইটেড হতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই হাতে হাত মিলে আমাদের যে হৃত গৌরব আজকে হারিয়ে ফেলেছে, সেই বাঙালির সংস্কৃত, রবীন্দ্রনাথকে আজকে স্মরণ করতে হবে, নজরুলকে স্মরণ করতে হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করতে হবে। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে আমরা দুর্বার গতিতে এগোবো, এবং আমার হারানো যে গৌরব বাংলাদেশ, আমার বাংলাকে হারিয়েছে এই তৃণমূল কংগ্রেস, এই তৃণমূলের যে আজকে সঙ্গভঙ্গ, সেটা কিন্তু পুনরুদ্ধারের কাজে আমি মাননীয় আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী হচ্ছে মিস্টার শুভেন্দু অধিকারী, ওই হাই হোপ, আমি আশা করি যে উনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন।